আস্থাভাজন লেখক মোহাম্মদ বাবলু তার সপ্তম বই ৩৬শে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এবারের বই মেলায় পাওয়া যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টল এবং প্রকাশনী হিসেবে আছে গাইডেন্স প্রকাশনী, সেই সাথে জুলাই বিপ্লব পরিষদেও বইটি পাওয়া যাচ্ছে। আমরা আজকে আমাদের এই বইটির লেখক মোহাম্মদ বাবলু তাকে আমরা পেয়েছি, তার কাছে আমরা বইটি সম্পর্কে জানতে চাইব। কেমন আছেন বাবলু? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি সংক্ষেপে আপনার এই বইটি নিয়ে একটু আমাদের বলবেন। ৩৬শে জুলাই একটি ক্যালেন্ডারের নির্দিষ্ট তারিখ নয়, এটি হচ্ছে মানুষের হৃদয়ের একটি তারিখ, মানুষের রক্তের একটি তারিখ। আমরা বিগত বছরে জুলাই থেকে আগস্ট থেকে দেখেছি একটি ছাত্র জনতার আন্দোলন যুক্ত হয়েছে, যেটিকে আমরা বলছি গণবিদ্যুৎ, যেটি কোনো অভ্যুত্থান নয়। এর মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ ঘটেছে এবং আমরা একটি নতুন গণতান্ত্রিক দেশের জন্য, গণতান্ত্রিক কাঠামোর ব্যবস্থার জন্য সেদিকে আমরা যাত্রা করছি। তো এই ৩৬শে জুলাইয়ের এই যে ইতিহাস, এই যে অবিস্মরণীয় একটি গণ অভ্যুত্থান, আমাদের জাতীয় বিপ্লব, এটি যাতে যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছাতে পারে। আর আরোগ্য ভাবক হিসেবে আমার এই বইটি প্রজন্মের মধ্যে আমি ৩৬শে জুলাইয়ের চেতনাকে পৌঁছে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরাও এই বইটি দ্বারা ৩৬শে জুলাইকে নতুনভাবে আবিষ্কার করব, এই আশাবাদী আমরা রাখি এই বইটির মাধ্যমে। বলা হচ্ছে যে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি। এই বাংলাদেশে দাঁড়িয়ে আপনি আসলে এই যে দ্বিতীয় স্বাধীনতার 7 মাসের জন্য কতটা সফলভাবে দেখছেন? আসলে পৃথিবীতে যে শুধুমাত্র আমাদের 5ই আগস্টে জুলাই বিপ্লব ঘটেছে, গণ অভ্যুত্থান ঘটেছে ব্যাপারটা মনে নয়। এই গণ অভ্যুত্থান পৃথিবীর সৃষ্টি থেকে, প্রাচীনকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন রাজার বিরুদ্ধে, বিভিন্ন দেশের বিরুদ্ধে, বিভিন্ন সরকারের ব্যবস্থার বিরুদ্ধে। কখন গণ অভ্যুত্থান হয়? যখন জুলুমের মাত্রা বৃদ্ধি পায়, সমাজে ন্যায়ের থেকে অন্যায়ের পাল্লা বৃদ্ধি পায়, বেড়ে যায়, তখনই গণ অভ্যুত্থান, জনরোষের, মানুষের আক্রোশ দেখা যায়, সব মানুষ প্রবুদ্ধ হয়। তো অনেক গণ অভ্যুত্থান হয়েছে বিভিন্ন দেশে, যেমন আমরা বলতে পারি আরব বসন্তের কথা, আমরা বলতে পারি রুশ বিপ্লবের কথা, কিন্তু মানুষ দ্রুতই সেই গণ অভ্যুত্থানকে ভুলে যায়, বা মানুষ একটি ইতিহাসের বিভ্রান্তিকর একটি পাঠ তারা গ্রহণ করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে গণ অভ্যুত্থান হওয়ার পদ্ধতি শুধুমাত্র ক্ষমতার হাত বদল হয়, পালা বদল হয়, কিন্তু সত্যিকার অর্থে যে আমজনতা, সাধারণ মানুষ, তাদের ভাগ্যে কোনো পরিবর্তন হয় না। আর একটি গণ অভ্যুত্থানের ফল পেতে দীর্ঘ সময় লাগে। তো আমি বর্তমান যে সরকার আছে, আমি তাদেরকে দোষারোপ করতে চাই না। কেন করতে চাই না? কারণ একটি গণ অভ্যুত্থানের ফল পেতে দীর্ঘ সময় লাগে। এখন পর্যন্ত আমরা সেই সময়ের মধ্যে পৌঁছাতে পারিনি, কিন্তু যাতে আমাদের এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ না হয়, যাতে এটি গৃহযুদ্ধের দিকে না যায়, প্রতিকূলতার সৃষ্টি না করে, এবং এই গণ অভ্যুত্থানে যেন জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটি পূরণ হয়, এটি বাস্তবায়ন হবে শীঘ্রই, আমরা এই আশাবাদ করি। অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্যের যদি আমরা সারাংশটা জানার চেষ্টা করি, তাহলে আসলে এটাই দাঁড়ায় যে 7 মাস আসলে যথেষ্ট সময় নয় আমাদের এই আন্দোলনের সফলতাকে জাজ করার জন্য। তবে 7 মাস কিন্তু আবার অনেকটাও সময় যে আমরা ভবিষ্যৎটা কেমন দেখতে পাই তার একটা পূর্বাভাস হিসেবে। তো এই বাংলাদেশে দাঁড়িয়ে আপনি ভবিষ্যৎ বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চান? এই বাংলাদেশে দাঁড়িয়ে আমি বাংলাদেশকে দেখতে হলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি সারা জীবন ঐক্যের জন্য লড়াই করেছেন। তো বাংলাদেশকে সুখী সমাজশালী করতে হলে কাজী নজরুল ইসলামের ভাষায় আমাদের, তিনি যে ঐক্যর কথা বলেছেন, ঐক্যর জয়গান গিয়েছেন, মানুষের জয়গান গিয়েছেন, তেমনিভাবে আমাদের প্রতিটি নাগরিককে তার স্ব জায়গা থেকে এবং দেশের প্রতিটি অঙ্কিত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হলেই আমরা একটি সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ গঠন করব। আসলেই যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা সকল সমন্বয়ক এবং সকল দেশপ্রেমিকের বক্তব্যের মাধ্যমে লেটস রিবিল্ড আওয়ার বাংলাদেশ। তো আসলে এই যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে অনেকে অনেক ফায়দা লুটার চেষ্টা করছে, অনেকে এই সময় নতুন করে নতুন দেশপ্রেমিক হিসাবে আবির্ভূত হচ্ছেন। তো আপনার এই 36শে জুলাই লেখার পেছনে কি এরকম কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে?
না, অ্যাকচুয়ালি আমি সর্বদা আমাদের বাস্তবতা এবং সত্যকে তুলে ধরি এবং সত্য কথা লেখার চেষ্টা করি। আমার এই লেখালেখি যখন কোঠা আন্দোলন শুরু হয়েছিল তখন থেকে, এবং এটা বইতে লেখা আছে রচনা লেখালেখি 10ই আগস্ট, এবং এই বইটি আয়োজন নম্বর 10ই আগস্ট, এবং এবার অমর একুশে বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে আপনারা জানেন। এবং এটি শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের জন্য না, রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য না, এই আমাদের যে ঘটনা ঘটেছে আমি সেটাই লিখেছি। এখন যারা অন্যায় করছে এটা হয়তো তাদের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আমি বলবো বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক কাঠামো আছে সেটি যদি পরিবর্তন না হয়, তাহলে আজকে আওয়ামী লীগের জায়গায় যদি বিএনপি আসে, বিএনপির জন্য যদি তারাও যদি এই কাঠামোতে থাকে, তাহলে এরকম জনরোষের সৃষ্টি হতে পারে। তো আমাদের শুধু কোনো একটি নির্দিষ্ট দলকে দোষারোপ না করে আমাদের এই কাঠামোকে পরিবর্তন করতে হবে। যদি আমরা কোনো দলকে নির্দিষ্টভাবে নিষিদ্ধ করে দেয়, তাহলে আমাদের দেশের আমাদের যে আমূল পরিবর্তন সেটা হবে না। আমাদের এই কাঠামোকে পরিবর্তন করতে হবে। কাঠামোকে পরিবর্তন করলে শুধুমাত্র যে দলে আসুক, যে আসুক, সে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, কাঠামো পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি যে পানিতে নামলে আমাদেরকে ভিজতেই হবে, তার মানে কাঠামোর ভিতরে আসলে আপনাকে শুদ্ধ হতেই হবে, হ্যাঁ, আপনাকে জনগণের চাহিদা পূরণ করে চলতে হবে।